কিন্তু আজকে যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন এই যে ধারাবাহিকভাবে যেরকম ঘটনা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ঘটছে, তাতে কিন্তু এই মোহাম্মদ বিরোধী বা মোহাম্মদ ইউনূস বিরোধী একটা শক্তিশালী জোট তৈরি হতে শুরু হয়ে গেছে। আর এই শক্তিশালী জোটের নেতৃত্বে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের সেনা প্রধান। ফেব্রুয়ারির মাসে আওয়ামী লীগ আর বিএনপি ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়ক যে বা যারা আছে এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন। আপনি জানেন সার্জিসকে, হাসনাতকে, খুনে হাসিনাকে ওরা একসময় আম্মা ডাকছে না, ওরা এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়া কারণ সার্জির হাসনাতের বিরুদ্ধে কথা বলার জন্য এখন চিরুনি অভিযান কিংবা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও তাদেরকে মানে এরকম লোক এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর। বাংলাদেশে খুব রিসেন্টলি ঢাকায় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পর্দার আড়ালে রাজনীতিতে অনেক কিছুই ঘটছে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ, দেশপ্রেমিক, অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তাদের কিছু পরিকল্পনা, নির্বাচন না, এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে। এবং কি রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে, কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না। ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে দারুণ সুখবর পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সুনজরে পড়েছে বাংলাদেশ। এরদোয়ান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে চান। আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও, বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও। আর এই নাস্তিক ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও। আমি আপনাদের নভেম্বর ডিসেম্বরই বলেছিলাম যে বাংলাদেশে আবার একটা গৃহযুদ্ধ লাগতে চলেছে, কারণ আমি বুঝে গেছি যে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বকলমে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী আনঅফিসিয়াল, তিনি কিন্তু গদির লোভ, ক্ষমতা দখলের লোভ একেবারে পেয়ে গেছেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিনিয়তই অনেক নিউজ প্রকাশ হচ্ছে এবং সেই নিউজগুলো দেখে সারা দেশের মানুষ অবাক হচ্ছে। দর্শক শ্রোতা, সমন্বয়কদের বর্তমান অবস্থা, রাজপথে যে এইসব আন্দোলনগুলো হচ্ছে, এইসব আন্দোলনের মুখে পড়ে অনেকে কিন্তু আহত হয়েছে, অনেকের অবস্থা প্রায় পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি সমন্বয়কদের নিয়ে। অন্যদিকে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে, এইটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে যে বিএনপি এবং জামাত কিন্তু একটা সময় এক ছিল এবং তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল। এখন আমরা হঠাৎ শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য নাকি বিশাল সুখবর হয়ে যাচ্ছে। অন্যদিকে ভারত যে পরিকল্পনাগুলো বাংলাদেশকে নিয়ে করেছিল, বাংলাদেশকে ধ্বংস করবে, বাংলাদেশকে ব্যবহার করে তারা অনেক ফায়দা লুটে নিবে, এখন দেখতে পাচ্ছি আমরা যে তারা কিন্তু তাদের পরিকল্পনাগুলো সফল করে নিচ্ছে। দর্শক শ্রোতা, এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি এইখানে তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত আপনারা এখন দেখতে পারবেন। আসুন দর্শক, আমরা মূল অংশবিশেষগুলো দেখে আসি। আপনাদের মতামত জানিয়েছেন, কেউ প্রশংসা করেছেন, কেউ আবার আমার বিশ্লেষণকে ডিফেন্ডও করেছেন। কিন্তু আজকে যে কথা আপনাদের সামনে আমি তুলে ধরবো, আপনারা বুঝতে পারবেন এই যে ধারাবাহিকভাবে যেরকম ঘটনা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ঘটছে, তাতে কিন্তু এই মোহাম্মদ বিরোধী বা মোহাম্মদ ইউনূস বিরোধী একটা শক্তিশালী জোট তৈরি হতে শুরু হয়ে গেছে। আর এই শক্তিশালী জোটের নেতৃত্বে কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের সেনা প্রধান। বিভিন্ন কারণ এর পিছনে আছে, তবে তার আগে কালকে একটি সাংবাদিক সম্মেলনের কথা আমি আপনাদের বলতে চাই। সেই সাংবাদিক সম্মেলন করা হয় বিএনপির পক্ষ থেকে। বিএনপি প্রথম থেকে শেষ অবধি কালকে হঠাৎ করেই জামাতকে আক্রমণ করতে শুরু করে। কালকে বিএনপি রিজভী প্রথমেই এই জামাতকে আক্রমণ করার সময় বলে একটি ইসলামপন্থী রাজনৈতিক দল। এই ইসলামপন্থী রাজনৈতিক দল এখন যে কথাবার্তাগুলো বলছেন, সেই কথাগুলো শুনে দেশের সাধারণ মানুষও নাকি হাসতে শুরু করবেন, কারণ এই রাজনৈতিক দলের 1971 সালের যার ভূমিকা ছিল তা অত্যন্ত সন্তোষজনক। সরাসরি জামাতকে তিনি প্রশ্ন করেছেন, 1971 সালে আপনার দল অর্থাৎ জামাতের ভূমিকাটা কি ছিল? আপনারা অনেকেই যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন এই 1971 সালের জামাতের ভূমিকা যেটা ছিল তা বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই জামাত কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের এই লড়াইয়ে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ভোট দেয়। এটা আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানের সঙ্গে জামাতের কিন্তু যে সম্পৃক্ততা তা কিন্তু আজ বাংলাদেশে ভীষণ মাত্রায় এস্টাবলিশড হয়ে যায়। বিএনপির পক্ষ থেকে ফের
এইভাবে জামাতকে আক্রমণ করার পিছনে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স যে কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছে তা কিন্তু আমরা বুঝতে পারলাম। শুধু তাই নয়, তারা জুলাই আগস্টে যেরকম নির্দেশনামা তারা তৈরি করতে চেয়েছেন, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে যেরকম স্মরণ করতে চাইছেন, তারও কিন্তু তীব্র বিরোধিতা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে তারা জুলাই এবং আগস্টে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে সম্মান জানায়, কিন্তু এর মানে এটা নয় 1971 সালের মুক্তিযুদ্ধকে এই সকল জামাতিপন্থী, এই সমন্বয়ক, উপদেষ্টা এমনকি মোহাম্মদ ইউনূস অস্বীকার করবেন। এই ছিল কালকে বিএনপির একটি প্রেস কনফারেন্স। পরবর্তীকালে কি হলো? কালকেই বাংলাদেশের সেনাপ্রধান দেখা করলেন খালেদা জিয়ার সঙ্গে, যে খালেদা জিয়া বিএনপির হত্যা কর্তা বিধাতা। আপনারা না চাইলেও স্বীকার করবেন হয়তো খালেদা জিয়াই কিন্তু বিএনপির এখনো একমাত্র মুখ, যার ইশারায় বিএনপি নামক রাজনৈতিক দলটা বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছে। এবার প্রশ্ন হলো, যিনি অ্যাক্টিভ পলিটিক্সে নেই, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে, তার সঙ্গে হঠাৎ করে সেনাপ্রধান কেন দেখা করতে শুরু করলেন? অর্থাৎ ললাট লিখন কিন্তু মোহাম্মদ ইউনূসের তৈরি হতে শুরু হয়েছে, যে ললাট লিখনে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স কার্যত দ্বিখণ্ডীকরণ হয়ে গেছে। একদিকে সেনাপ্রধান এবং বিএনপির শক্তিশালী জোট, অন্যদিকে এই সমন্বয়ক উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে জামাতের মৌলবাদী সংগঠনের জোট। আর এর ফলে কিন্তু পক্ষান্তরে বা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগও অ্যাডভান্টেজ একটা পজিশনে পৌঁছে যেতে পারে কিছুদিনের মধ্যেই। কেন এবার সেনাপ্রধান এই খালেদা জিয়ার সঙ্গে মিটিংটি করলেন? দেখুন, কালকে একটি ভিডিওতে আমি এক সম্পূর্ণ বিশ্লেষণ করে বলেছি খালেদা জিয়ার সাথে মিটিং শুধু নয়, সেনাপ্রধান যে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছে তার পিছনে সুনির্দিষ্ট কিন্তু কিছু কারণ আছে। কালকে যে ইন্টারভিউতে এই সেনাপ্রধান পরিষ্কারভাবে বলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে না, দুই দেশের মধ্যে সম্পর্ক বজায় থাকবে এবং বর্তমানে বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে কোনোভাবেই অর্থনৈতিক মন্দা যদি ঠেকাতে হয় তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা যাবে না। অর্থাৎ যেভাবে দিনের পর দিন জামাত এবং মোহাম্মদ ইউনূস ভারত বিরোধিতা করেছে তার পাল্টা কিন্তু কালকেই সেনাপ্রধান দিতে শুরু করে দিয়েছিলেন। আর এরপরে বিএনপি খালেদা জিয়ার সঙ্গে এই ধরনের মিটিং, পক্ষান্তরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক বড় শক্তিশালী জোট কিন্তু গঠন করতে শুরু করে দিল সেনাপ্রধান। এবার সেনাপ্রধানের সাইকোলজিটা বুঝুন। আপনারা হয়তো অনেকেই এই সেনাপ্রধানের মুভমেন্ট গুলো নিয়ে অনেক বেশি কনফিউশনের কোনো দরকার নেই। আপনারা বিভিন্ন ঘটনাগুলো পরপর সাজান, দেখবেন যখন ভারত থেকে বাংলাদেশে মিটিং করতে যায় বিক্রম মিস্ত্রি, ভারত বাংলাদেশ উত্তেজনার মধ্যে দারুণ সুখবর পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশি কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের সুনজরে পড়েছে বাংলাদেশ। এরদোয়ান দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে ভিন্ন মাত্রা দিতে চান। সে লক্ষ্যে বাংলাদেশকে বিধ্বংসী সব অস্ত্র দিতে চায় এরদোয়ান। তুরস্কের মতো পরাশক্তির সাথে বাংলাদেশের এই সম্পর্ক নিশ্চিতভাবেই গভীর চিন্তায় ফেলবে ভারতকে। বাংলাদেশকে অস্ত্রসহ আর কি কি দিয়ে সাহায্য করবে তুরস্ক? কবে আসবে অস্ত্র ভর্তি জাহাজ? এছাড়াও ডক্টর ইউনূস আর এরদোয়ানের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। নিঃস্বার্থভাবেই এই দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়ে আসছে বছরের পর বছর। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক এবং শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি। যেখানে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে বিভিন্ন দেশ নানা ধরনের শর্ত জুড়ে দেয়, সেখানে এরদোয়ানের তুরস্ক তার উল্টো। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন, যে ড্রোন নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে ভারত। কিছুদিন আগে TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করাও হয়েছিল। এছাড়াও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র বাংলাদেশকে দিয়েছে তুরস্ক। ঠিক একইভাবে বিধ্বংসী ভূমিকম্প থেকে শুরু করে অন্য যে কোনো দুঃসময়ে আঙ্কারার পাশে দাঁড়িয়েছে ঢাকা। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। একই সঙ্গে তিনি বাংলাদেশের বন্যার্থদের জন্য মানবিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন। সেই ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। ডক্টর ইউনূস এ সময় তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাণিজ্য প্রসারের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে। এরদোয়ান বলেন, বাংলাদেশের সহায়তায় শিগগিরই তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন। আলাপকালে তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। ডক্টর ইউনূস এই প্রস্তাব গ্রহণ করে বলেন,
তিনি সুবিধাজনক সময়ে তুরস্ক সফর করবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এরদোয়ানও সেই প্রস্তাব গ্রহণ করেন। এরই মধ্যে জানা গেছে তুরস্কের বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বলছে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি উৎকৃষ্ট গন্তব্যস্থল। পাশাপাশি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিষয়ক নীতি ও আইনি কাঠামো এবং সার্বিকভাবে বাণিজ্যিক পরিবেশ বৈদেশিক বিনিয়োগের জন্য সহায়ক। বাংলাদেশের অবকাঠামো, নির্মাণ, রেলওয়ে, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, মেডিকেল যন্ত্রপাতি, জাহাজ নির্মাণ, কৃষি এবং হোম অ্যাপ্লায়েন্স প্রভৃতি খাত বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে বিসিসিআই সভাপতি তুরস্কের উদ্যোক্তাদেরকে বাংলাদেশকে আরও বেশি হারে বৈদেশিক বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। সব মিলে তুরস্কের সাথে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠতে পারে সামরিক ও কূটনৈতিক শক্তিতে আরও প্রভাবশালী। উল্লেখ্য, উসমানীয় খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। বিভিন্ন মাধ্যমে জানা যায়, চট্টগ্রামের জাহাজ নির্মাণ অঞ্চল থেকে 17 শতকে অটোম্যান সাম্রাজ্যের প্রয়োজনীয় সব জাহাজ সরবরাহ করা হয়েছিল। এমনকি অটোম্যান সুলতানরা যে পাগড়ি পরতেন তার জন্য বাংলা থেকে নেওয়া হতো বিখ্যাত সেই মসলিন কাপড়। সামরিক অংশীদারিত্বে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বের সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোম্যান আধিপত্য বিস্তারে মুসলিম দেশগুলোর অন্যতম এই পরাশক্তি দিনকে দিন নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাফলান মিসাইল সিস্টেম, অটোকার, কোবরা ট্যাঙ্কার, লাইট আর্মার ভেহিকেল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্বসেরা বাইরাক্তার ড্রোন। এর আগে 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তা চুক্তি করেছে তুরস্ক। বাংলাদেশের সামরিক বাহিনীর 3000-এর বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর রয়েছে গভীর সম্পর্ক। নৌবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর সোয়ার্ডস ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে। সমরাস্ত্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ঢাকা ইতোমধ্যে আঙ্কারা থেকে কোবরা আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার ও শর্ট রেঞ্জ মিসাইল কিনেছে, যে চুক্তি আগে থেকেই করা ছিল। ওইসব অস্ত্র কবে নাগাদ বাংলাদেশে আসবে সে বিষয়ে সঠিক তথ্য জানা না গেলেও এ বছরের মধ্যে যে কোনো সময় সেগুলো বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার আওতায় তুরস্ক নির্মিত মাইন থেকে সুরক্ষাকারী যান, সাজোয়া যান এবং বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থাও কিনেছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত কামানের গোলা বিক্রির বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে। এসব অস্ত্র খুব শীঘ্রই বাংলাদেশে আসবে। এছাড়া বাংলাদেশের কাছে সামরিক হেলিকপ্টার ও ট্যাঙ্ক বিক্রিতে আগ্রহী তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে শেল বানানোর প্রযুক্তি দিয়েছে। এছাড়া নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল নৌযান তৈরির জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব করা হয়েছে। জানা গেছে 2018 সালে তুরস্ক থেকে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ সমরাস্ত্র কিনেছে। ওই বছর গ্রাউন্ডেড সার্ভিলেন্স রাডার, কৌশলগত সাজোয়া যান কোবরা 2 সহ কয়েক ধরনের সাজোয়া যান বহনযোগ্য জ্যামার কেনা হয়। পরবর্তী বছরগুলোতে অফশোর ক্রেন, সাজোয়া যান এবং অ্যাম্বুলেন্স, মিসাইল লঞ্চিং সিস্টেম, ওরকিলন স্কাইগার্ড রাডার সিস্টেম সহ নানা ধরনের সমরাস্ত্র কেনাকাটা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স, পুলিশ ও আনসারের আরও 7টি প্রতিনিধি দল বিশেষায়িত প্রশিক্ষণ নিবে তুরস্কে। নিরাপত্তা বিশ্লেষক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের জ্যেষ্ঠ ফেলো ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের ক্ষেত্রে সমরাস্ত্র সংগ্রহে বৈচিত্র্য আনতে হলে তুরস্ক বেশ ভালো একটি বিকল্প। ন্যাটোর সদস্য তুরস্কের সমরাস্ত্র মানে ভালো এবং দামেও সাশ্রয়ী। ড্রোন ও মিসাইলের মতো সমরাস্ত্র দেশটি নিজেদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন করে। তুরস্কের সঙ্গে বাংলাদেশ প্রযুক্তি বিনিময়েরও সুফল পেতে পারে। মূলত সামরিক খাতে বাংলাদেশের এই প্রস্তুতি মিয়ানমার আর ভারতকে কেন্দ্র করে। কৌশলগতভাবে ভারতকে চাপে রাখতে সামরিক দিক দিয়ে বাংলাদেশ এসব অস্ত্র কিনছে তুরস্কের কাছ থেকে। পাকিস্তান থেকেও আরও কিছু অস্ত্র আসবে বাংলাদেশে। উল্লেখ্য, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও তার দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের ওপর নানামুখী চাপ অব্যাহত রেখেছে ভারত।
দেশটির মূলধারার সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে ক্রমাগত বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা চলছে। উগ্র হিন্দুত্ববাদী নেতারাও বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে চলেছেন। উগ্র হিন্দুত্ববাদী ভোটে ভাগ বসানোর জন্য বিজেপির পাশাপাশি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরাও বাংলাদেশ বিরোধী ভেলায় চড়েছেন। বলা চলে ভারতের পুরো রাষ্ট্রশক্তি বাংলাদেশ প্রশ্নে এক কাতারে দাঁড়িয়ে খেলছে সংখ্যালঘু কার্ড। এতে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের শাখা অফিস আক্রান্ত হয়েছে। সীমান্তে বাংলাদেশ অভিমুখী পণ্যবাহী যানবাহন আটকে দেওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ ভারতের লোকসভায় প্রস্তাব করা হয়েছে যেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রোধে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধের ডাকও দিয়েছেন ভারতের অনেক নেতারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন মিথ্যা অভিযোগে ভারতের এমন চাপ প্রয়োগের নীতিতে বাংলাদেশের ক্ষতি হবে সামান্যই, বরং ভারতেরই হতে পারে অনেক ক্ষতি। শেখ হাসিনার 16 বছরের শাসনামলে ভারত পেয়েছে অনেক কিছু। মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর, আশুগঞ্জ নৌবন্দর, মহাসড়ক ভারত নামমাত্র মূল্যে ব্যবহার করতে পারছে। এসব বহুমুখী যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলের 7 রাজ্যে স্বল্প খরচ ও সময়ে মালপত্র পরিবহন করে চলেছে। আগে কলকাতা থেকে আগরতলায় শিলিগুড়ি হয়ে পণ্য পরিবহনে 1600 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হতো। এখন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করায় সেটা নেমে এসেছে মাত্র 550 কিলোমিটারে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টারা আছেন সবাই যথেষ্ট বিজ্ঞ, দেশপ্রেমিক, অবশ্যই সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু তাদের কিছু পরিকল্পনা, নির্বাচন না, এবার যে পরিকল্পনা নিচ্ছে বা যে সিদ্ধান্ত নিচ্ছে এতে সরাসরি জনগণ ইফেক্টেড হবে। এবং কি এই পণ্যগুলোর উপর যদি এই ঘটনা হয় তাহলে রাজপথে আমরা যে কখন আবার দেখি যে আসলেই মানে এই অন্তর্বর্তী সরকারের পতনের জন্য মানুষ রাস্তায় নেমে যেতে পারে। কারণ এমনিতেই দেশের অবস্থা ভালো না, অনেক কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এর মধ্যে নতুন করে আবার আরেক ঘোষণা দিতে যাচ্ছে সরকার, খুবই অল্প সময়ের মধ্যে এটা সামনে আসতে যাচ্ছে। আপনার 43টা পণ্য সেবার দাম বাড়তে পারে। কেন? কারণ হঠাৎ করে এই 43টা পণ্য বা সেবার উপর ট্যাক্স নতুন করে আরোপ করতে যাচ্ছে, যেটাকে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইনে কিছুটা সংশোধন আনছে সরকার। তো কি কির উপরে পড়বে দেখেন, সরাসরি প্রথমত ঔষধ। মানুষ ওষুধ 5 টাকারটা 20 টাকায় খাইতে খাইতে 2 নম্বরের সিন্ডিকেট দালালির কারণে বিরক্ত। এখন ওষুধের দাম আবারও বাড়ার সম্ভাবনা আছে। এগুলোর উপর নতুন করে কর বসতে যাচ্ছে। গুঁড়া দুধ, যাদের ঘরে বাচ্চা আছে, তো আপনি দেখেন যে যেই পণ্যগুলোতে হাত দিচ্ছে, সিগারেট সবাই খায়, এই যাচ্ছে সিগারেট খাওয়া মানুষের সংখ্যা শতকরা 80% কাছাকাছি সম্ভবত। বিস্কুট এটাও সবাই খায়, বাচ্চা থেকে বুড়া সবাই খায়, সাথে 1 কাপ রং চা, 2টা টোস্ট বিস্কুট খাইতে অনেক মজা লাগে, তাই না? চুবাইয়া চুবাইয়া। কিন্তু এখন এটাও নেগেটিভের দিকে যাচ্ছে। এছাড়া আরেকটা ধাক্কা খাবে প্রবাসীরা, কারণ বিমানের টিকিট সহ টোটাল 43টা ধরনের পণ্য এবং সেবার উপর বাড়তি মূসক এবং শুল্ক আরোপ হতে পারে। তো সরকার যখন হতে পারে বলে, আমরা সবসময় দেখি এটা হয়ে যায়। ফলে বাজেটের আগেই এসব পণ্য এবং সেবার দাম 1 দফা বাড়তে পারে। তো কে বলছে এই কথা? জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে। আপনার মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে আপনার উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সংশোধিত খসড়া অধ্যাদেশের অনুমোদনের বিষয়টি বৈঠক শেষে জানানো হলেও ভ্যাটের বিষয়ে কি কি পরিবর্তন আনছে তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে রাজস্ব বোর্ড বলছেন এনবিআর সূত্রে কিছু পরিবর্তন নিয়ে আসছে। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে। বিষয়টা বুঝতে পারছি, রেস্তোরাঁয় খাবেন ঘন ঘন। এই যে বললাম না যে প্রত্যেকটা সিদ্ধান্ত পাবলিককে আরো মারা দেওয়া টাইপের সিদ্ধান্ত। দেখেন রাষ্ট্র কেমনে চালাইবেন, কোত্থেকে ঋণ আনবেন, আনেন। এখন মানুষের উপরে এগুলো আর বাড়াইয়েন না। আপনারা বাড়াবেন 1 টাকা, দোকানদাররা বাড়াবে 10 টাকা, কোম্পানি বাড়াবে এটারে মনে করলেন 5 টাকা, আর জনগণ কিনবে 20 টাকা। এরকমই হয় বাংলাদেশে, কারণ কন্ট্রোলিং নাই তো। এতদিন শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি রেস্তোরাঁয় খাবারের বিলের উপর 5% হারে ভ্যাট নেওয়া হতো, সেটি বাড়িয়ে 15% করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্যই বিএনপি বলে যে আপনারা ম্যান্ডেটবিহীন একটা সরকার, কারণ আপনারা না ছিলেন জুলাই বিপ্লবের এই ঘটনার সাথে জড়িত, না আপনারা দেশের জন্য এমন কোনো কিছু করছেন 2-4 জন হাতে গোনা ছাড়া। আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের এই ধরনের সিদ্ধান্তে সমাজের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র মানুষগুলা, যে আইটেমগুলো আপনারা হাত দিচ্ছেন, প্রবাসীরা কি পরিমাণ ঝামেলায় পড়বে?
রেমিডেন্স পাড়ে আমরা দেশ ভাষাই ফেলতেছি, আর আপনারা বিমানের টিকিটে হাত দিচ্ছেন, যেখানে প্রবাসীদের এক্সপেকটেশন ছিল এটা কমবে, নতুন করে বাড়বে। রেস্তোরাঁর পাশাপাশি পোশাক কেনার ক্ষেত্রেও ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা 7.5% ছিল, এটা 15% হচ্ছে। আর মিষ্টি কিনতে গেলেও খরচ বাড়তে পারে, কারণ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার ক্ষেত্রে যে ভ্যাট ছিল 7.5%, সেটা বাড়িয়ে 15% করার উদ্যোগ নিয়েছে। এমন সবগুলা জিনিসের মধ্যে হাত দিয়েছে যেগুলা জনগণ খুশি আনন্দের মধ্যে ব্যবহার করে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রে নন এসি হোটেল সেবার ভ্যাট 7.5 থেকে 15 উদ্যোগ নেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 24-25 অর্থ বছরের মাঝপথে এসে হঠাৎ ভ্যাট, সম্পূরক শুল্ক সহ বিভিন্ন ধরনের কর বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 43 ধরনের পণ্য এবং সেবার উপর 15% ভ্যাট আরোপ করতে হবে। এখন আমরা যেটা বুঝছি আর কি, যে আমাদের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, বিজ্ঞ মানুষ, অনেক টাকা পয়সা আছে ওনাদের মনে হয়, উনি বলছেন যে এই কর বাড়লেও নাকি দ্রব্যমূল্যের উপর আসলে ওইরকম ইফেক্ট পড়বে না। আপনারা কোন ক্লাসে পড়ছেন? রাজনীতির ক্লাসে পড়ছেন। এই কারণেই বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলা বলে যে এখানে যারা বসছে রাজনীতিবিদ মিনিমাম লেভেলে দরকার ছিল, কেননা তারা জনগণের ভাষা বোঝে না। এদের সবারই পয়সা আছে অঢেল, এখন আসিফ নাহিদদেরও খাইতে সমস্যা হবে না, এদেরও এখন টাকা আছে। বিপদে পড়বে কারা? আমজনতা। আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইছে, ঠিক আছে, দেশ অস্থিতিশীল, অর্থনীতি ভঙ্গুর, কিন্তু এই মুহূর্তে এই ধরনের বিষয়গুলো যেগুলো জীবন মানের সাথে আপনারা করতে পারেন, বড় লোকদের অনেক প্রোডাক্ট আছে, সেগুলোর মধ্যে করেন। বিস্কুট, ওষুধ, এই বিষয়গুলোর উপর যদি হাত দিয়ে বসেন, মানুষ আসলে খাবে কি, যাবে কোথায়? আপনারা হয়তো বানান একটা নির্দিষ্ট পরিমাণ, কারণ পাবলিক লেভেলে আস্তে আস্তে এরা কয়েক ধাপে অনেক পরিমাণ বাইরে যায়। তো আমার মনে হয় যে এই বিষয়টাকে আরেকবার পুনর্বিবেচনা করা উচিত, কারণ জনগণের অন্তরের ভাষা বুঝতে হবে, নয়তো জনগণ যে কোনো সময় যে কোনো ডাকে যে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবে, এটাই বাস্তবতা। দর্শক বন্ধুরা, ফেব্রুয়ারির মাসে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা সমন্বয়ক যে বা যারা আছে, এদের বিরুদ্ধে বড় একটি সমাবেশের ডাক দিলেন। কে দিলেন? মির্জা ফখরুল, আপনার রিজভী সাহেব এবং আওয়ামী লীগের ছাত্রলীগের সাদ্দাম হোসেন কিংবা আদার্স অনেকেই যে বা যারা আছে। কি সেই সমাবেশের ডাক? সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিংবা মার্চের ভিতরে যদি বাংলাদেশে নির্বাচন আপনার না দেওয়া হয় এবং আওয়ামী লীগকে আপনার নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে যাবে কারা? আওয়ামী লীগ আর বিএনপির কর্মীরা। তাহলে সমন্বয়কারী এবং ডক্টর ইউনূস এদেরকে কি আপনার ট্যাগেল দিতে পারবে বা থামাতে পারবে? আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এখন বিএনপি কি করলো? আওয়ামী লীগকে নির্বাচনে এনে দিল বা আনতে চায়, বা আগামীতে বাংলাদেশে নির্বাচন হলে কি সেখানে আপনার 100-এর ভিতরে 200% শিওর হয়ে যাবেন ইনশাআল্লাহ সেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে, কারণ বিএনপি নিয়ে আসবে। এখন সমন্বয়ক হাসনাত এবং সার্জিস এদের আসলে ঘুম হারাম হয়ে গেছে। দর্শক বন্ধুরা, কি সেই আলটিমেটাম সেটা শুনুন। সেটি হচ্ছে আপনার ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে, মানে এই দুইটার ভিতরে হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে সংস্কার কাজ যতটুকু এর ভিতরে করা সম্ভব আপনারা করবেন, এবং মার্চ আর হচ্ছে আপনার ফেব্রুয়ারির ভিতরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে, এবং এই নির্বাচনে আপনার আওয়ামী লীগ, বিএনপি কিংবা আরো অন্যান্য যেই দলগুলো আছে প্রত্যেককে তার নিজ স্বাধীনতা মোতাবেক কিংবা তার দল নিয়ে সে নির্বাচন করতে পারবে। এখন ভাই, বিএনপির যে কথা, যদি আপনার ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে যদি আপনার নির্বাচন না দেয়, তাহলে আপনার আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ডক্টর ইউনূস সমন্বয়কারী যে বা যারা আছে এদের বিরুদ্ধে মাঠে একটি বাংলাদেশের আরেকটি আপনার 5 আগস্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চের মাসে। এটা আসলে আপনি কোনোভাবেই হালকাভাবে দেখার আপনার সুযোগ নেই। কেন নাই? কারণ আওয়ামী লীগ আর বিএনপি কাঁধে কাঁধ মিলিয়ে ভাই এদের জন্য বা এদের বিরুদ্ধে যদি মাঠে নামে, আপনি কল্পনা করতে পারবেন
সমন্বয়কারী কিংবা আপনার এই ছাত্র জনতারা টিকবে? 1 মিনিট টিকবে ভাই রাজপথে? দেখেন, আবেগ দিয়ে কখনো দেশ চলে না। অনেকে বলবেন যে স্বৈরাচারকে আনতে চায় না, মানে সমন্বয়কারীরা বলে যে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করে আরেক চোরের শালী। মানে কি, মানে আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি, তারা হচ্ছে চোরে চোরে আলী, এক চোরে বিয়ে করলো আরেক চোরের শালী। হ্যাঁ, মানে আওয়ামী লীগ আর বিএনপি কি কতটা আপনার ছোট করে কথা বলে আপনি বুঝতে পারেন? এটা কোনো কথা? তারা পলিটিশিয়ানদের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে দুইটা বড় দলকে সম্মান করতে হয়, তারা এটাই জানে না। এখন এই সমন্বয়কারীরা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না। তারা বলে যে আপনার বাংলাদেশে 5 বছর কিংবা 2 বছর 3 বছর নির্বাচন হয় কিনা সন্দেহ আছে। তো এইটার জন্যই মির্জা ফখরুল সাহেব কিংবা রিজভী সাহেব বা আওয়ামী লীগের ঘোষণা হচ্ছে যে ফেব্রুয়ারি বা মার্চের ভিতরে এরা যদি নির্বাচন বা এর আগে যদি নির্বাচন না দেয় কিংবা এই সময়ের ভিতরে তারা যতটুকু সংস্কার কাজ শেষ করতে পারলো, যদি পারে পারুক, আর না পারলে নাই, তাহলে কি নির্বাচন দিতে হবে। যদি না দেয় তাহলে আর একটি 5 আগস্ট আমাদের বাংলাদেশে এই ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে হতে যাচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। সেটা ঘটাবে কাদের বিরুদ্ধে? আপনার সমন্বয়ক আপনার ডক্টর ইউনূস বা উপদেষ্টা যে বাজার আছে। এখন ভাই অনেকে এটা কিভাবে দেখবেন আমি জানি না। অনেকে ভাবতে পারেন যে ভাই এটা কখনো পসিবল না, পুলিশ আটকাবে, সেনাবাহিনী আটকাবে, তারপর হচ্ছে আপনার জামাত শিবির আটকাবে, আপনার হিজবুত তাহরির আটকাবে, এরা আটকাবে, সমন্বয়কারী বা ছাত্র জনতার আটকাবে। সম্ভব না ভাই, কারণ সম্ভব না। পুলিশ প্রথমত আসবে না, দ্বিতীয়ত সেনাবাহিনীও এখানে আসবে না, তৃতীয়ত আপনি যদি ধরেন যে সমন্বয়কারী কিংবা সাধারণ জনগণ আর হিজবুত তাহরির কিংবা জামায়াত ইসলাম যদি এদের কথা আপনি ধরেন, তাহলে আওয়ামী লীগ আর বিএনপির যে জনগণ তারা যদি ভাই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে, আমাদের বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের শক্তি নাই যে এদেরকে টেগেল দিয়ে রাখবে বা এদেরকে কাউন্টার করবে। সেই সক্ষমতা আমার মনে হয় কারো নাই। কারণ আওয়ামী লীগের সক্ষমতা আছে বিএনপিকে টেগেল দেওয়ার, আর বিএনপির সক্ষমতা আছে আওয়ামী লীগকে টেগেল। বর্তমান বিএনপিরও সেই আপনার এই সক্ষমতা নাই যে আওয়ামী লীগকে টেগেল দিবে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বর্তমান কি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, তারা যদি নামে তাহলে বাংলাদেশে কি আরেকটি ভাই আপনার গৃহযুদ্ধর কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে এই নতুন বছরেই। যদি এই গৃহযুদ্ধটা লাগে তাহলে এখানে দেখবেন অনেক আপনার ঠিক 5 আগস্টের মতো এই সমন্বয় কিংবা উপদেষ্টাদের জন্য নিরহ প্রাণ অনেক মনে করেন চলে যেতে পারে। তবে আমি মনে করি যে নির্বাচন দেওয়াটাই ভালো, কারণ এরা আসলে সংস্কার কাজ করবে না। এরা সংস্কারের নামে শুরু করতেছে বাংলাদেশে আপনার লুটপাট, চাঁদাবাজি এবং কিভাবে নির্বাচনটা আরো পিছিয়ে নেওয়া যায়, এবং এর ভিতরে তারা ব্যাংক ব্যালেন্স কিংবা আপনার বিদেশে বা ইউরোপের ভিতরে তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তারা আরো ভর্তি করতে পারে। হ্যাঁ, ক্যাশ ক্যাপিটাল করতে পারে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাদের মূল উদ্দেশ্য না যে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন দিবে। এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি। তবে দেখা যাক মির্জা ফখরুল আর হচ্ছে আপনার রিজভী সাহেব তারা কিন্তু কঠিন ভাবে ডক্টর ইউনূসকে কিন্তু এই হুঁশিয়ারিটি দেন যে ফেব্রুয়ারি কিংবা মার্চের ভিতরে আপনি যদি নির্বাচনের কাজ শেষ না করতে পারেন তাহলে আপনাদেরকে কি খবর আছে। বর্তমান আমাদের বাংলাদেশে যদি আরেকটি বিষয় আপনি দেখেন যে এই নতুন বছরে স্কুল প্রতিষ্ঠানে কিন্তু শুরুতেই কিন্তু বই দেওয়া হতো, মানে সকলে কিন্তু কি অলমোস্ট সেটা কাভার করে ফেলতো। আর বর্তমান এই সমন্বয়করা কিংবা অন্তর্বর্তীকালে সরকার এসে তারা কি টোটালি ব্যর্থ, তারা সব জায়গায় থেকে ব্যর্থ। এটার জন্যই আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা, তারপর হচ্ছে আপনার মির্জা ফখরুল, রিজভী সাহেব কিংবা আপনার তারেক রহমানও কিন্তু বাদ যায়নি। তিনি পর্যন্ত বলেন যে এই সরকার আসলে কি করতেছে। আপনি যদি দেখেন বাংলাদেশের প্রতিটি স্টেপে এরা কি এদের যে বিফলতা সেটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু পাবলিকের সামনে কি ওপেন। এখন আসুন আপনাদেরকে আমি একটা ছবি দেখাই। লাস্ট দেখছেন, এই হচ্ছে জামায়াতের অবস্থা। মানে আপনি যদি পাঞ্জাবি আর হচ্ছে টুপি কিংবা দাড়ি রেখেই আপনি যদি একজন আদর্শবান মুসলিম হয়ে যেতেন তাহলে সবাই কি পাঞ্জাবি আর টুপি পরতো। আমি সেটা বলতেছি না যে আপনারা পাঞ্জাবি টুপি পরবেন না, আমি সেটা মিন করতেছি না। মানে কি এরা যে পাঞ্জাবি টুপি যে সবসময় পরে থাকে, এরা আসলে কি এদের ভিতরে একটা শয়তানি
আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এদের ভিতরে একটা শয়তানিটা কেমন, কারণ পাঞ্জাবি টুপির ভাই এরকম একটা মানে ভ্যালু, মানে আমরা যখন নাকি পড়ি বা নামাজে যাই, নামাজ পড়তে যাই, এবং এর ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে, মানে এই পোশাকটার প্রতি বা টুপির প্রতি অন্যরকম একটা কি শ্রদ্ধা কাজ করে, যে এই টুপি পরে গালিগালাজ করা যাবে না বা উল্টাপাল্টা কোনো কথা বলা যাবে না, তাই নয় কি? কিন্তু এই পোশাকটাকেই তারা, এই ইসলামী পোশাকটাকেই তারা ব্যবহার করে তারা মনে করেন লুটে নিচ্ছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি করতেছে। আপনি কাকে বলবেন? জামাত শিবির কিংবা জামায়াতে ইসলাম এরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটা যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারা সবাই আশা করি কম বেশি অনুমান করতে পারেন। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে বিএনপি জামাতের বিষয়ে, অন্যদিকে সমন্বয়কদের বিষয়ে। সমন্বয়কদের যে এই অবস্থা, তাদের জন্য অনেক বিপদ। সাধারণ মানুষরা তাদের বিরুদ্ধে খেপেছে। কারা সমন্বয়কদের বিরুদ্ধে খেপেছে, কারা সমন্বয়কদের বিপক্ষে কথা বলে? আপনারা তো জানেন যে শেখ হাসিনা পতন হওয়ার পর থেকেই শেখ হাসিনার যারা সাপোর্টার ছিল তারা কিন্তু চাচ্ছে দেশকে ধ্বংস করতে, এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা লাগাচ্ছে দেশের শিক্ষার্থীদের সাথে, কারণ তারাই কিন্তু শেখ হাসিনাকে বিদায় করেছিল। এই জন্য আওয়ামী লীগের সমর্থকরা বারবার এই উল্টাপাল্টা কথাগুলো বলতেছে। দর্শক শ্রোতা, তখন আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি দেশের এই বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে এবং ভারত বাংলাদেশের অন্যদিকে সব বিষয় নিয়ে? আপনাদের মন্তব্যটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।